বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সত্যিকারভাবে বলতে গেলে জাতীয়ভাবে ভালো নেই। এই কারণে আমরা বাংলাদেশের ৫৪ বছর ইতিহাসে বাংলাদেশে যে কয়জন শ্রেষ্ঠ সন্তান জন্মগ্রহণ করেছে তার মধ্যে দ্বিতীয় শ্রেষ্ঠ সন্তানটিকে আমরা হারিয়ে ফেলেছি। আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে প্রথম শ্রেষ্ঠ সন্তানকে? বাংলাদেশের ইতিহাসে প্রথম শ্রেষ্ঠ সন্তান ৫৪ বছরের বাংলাদেশের ইতিহাসে আমরা বলবো, রাজনৈতিক তর্ক বিতর্ক যাই থাক না কেন সেটা ভিন্নতর কথা, কিন্তু জনগণের হৃদয়ে যে স্থান করে নিয়েছিল ভালোবাসা, তারপরে শ্রদ্ধা ইত্যাদি দৃষ্টিকোণ থেকে, সেই প্রেক্ষিতে বলবো ৫৪ বছর ইতিহাসে প্রথম প্রাণের নেতা ছিল বাংলাদেশের আপামর জনগণের প্রাণপ্রিয় নেতা শহীদ জিয়াউর রহমান। তো তিনি মারা যাওয়ার পরে তার জন্য দোয়া করেছেন এমন মানুষগুলো, কিভাবে তার জানাজা নামাজে শরীক হয়েছিল তার চিত্রটা আমরা জনস্রোত দেখে উপলব্ধি করেছি। একজন মানুষ মারা যাওয়ার পরে তার জন্য কান্নাকারি করে, তার জন্য মর্মবেদনা উপলব্ধি করে শুধু তারাই যাকে তার অন্তরস্থল দিয়ে ভালোবাসে। আমরা সে আমাদের দেশের বিরাট অংশ মানুষের প্রাণপ্রিয় নেতার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অন্তর্ধানের পরে, শাহাদত বরণ করার পরে ঢাকায় যেই তার জানাজাটি হয়েছিল, সেই জানাজাটি ছিল বাংলাদেশের ওই সময়ের ইতিহাসে সর্ববৃহৎ জনসমাগম। সেই জিয়াউর রহমানের পরে বাংলাদেশে দ্বিতীয় জানাজায় যেই বিরাট অংশ মানুষের ঢল নেমেছে, সেই জানাজাটি ছিল আমাদের দেশের আপামর জনগণের, দল মত জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে দেশের বিরাট অংশ মানুষের, বিরাট অংশ বললে ভুল হবে, শুধু দলকানা এবং দলান্ধ ছাড়া, বিবেকলুপ্ত মানুষ ছাড়া সকল মানুষের প্রাণের স্পন্দন, প্রাণপ্রিয় শরীফ ওসমান হাদি। দেখেন, শরীফ ওসমান হাদি আমাদের মাঝে আর নেই, কিন্তু ও যাওয়ার সময় একটা কথা প্রমাণ করে গেছে জাতির কাছে, যিনি ও ছিল জাতির, এই রাষ্ট্রের মুকুটবিহীন সম্রাট। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধা করতাম, মহব্বত করতাম, ভালোবাসা দেখিয়েছিলাম। উনি কিন্তু দেশের রাষ্ট্রপতি ছিলেন। সেই রাষ্ট্রপতির আসনে বসে দেশ এবং জাতির জন্য যিনি কাজ করেছেন, কল্যাণ চিন্তা করেছেন, মানুষের জন্য উজাড় করে দিয়ে তাকে দেশ নিয়ে ভাবনা করেছেন, কাজ করেছেন, এবং এইভাবে তিনি তার মানুষের মন জয় করেছেন, দেশবাসীর মন জয় করেছেন। কিন্তু শরীফ ওসমান হাদি কিন্তু কোনো রাষ্ট্রীয় পদে আসীন ছিলেন না, কোনো আহামরি বিরাট কোনো পদে পদায়িত কোনো ব্যক্তিও না, কিন্তু সাধারণ পাবলিক থেকে উঠে আসা একজন ব্যক্তি মাত্র। বয়সের ভারে যেন অনেকটা বড় এমনটাও না, কেবলমাত্র যৌবনে পদার্পণকারী একটা ছেলে। সে কিভাবে মানুষের মন জয় করে গিয়েছে, কিভাবে মানুষের মনের অন্তরস্থলে স্থান করে নিয়েছে, তা হয়তো সেও জানে নাই, তবে সেটা সে প্রমাণ করিয়েছে তার বেহেশতে গমনের পরে। এই বাংলাদেশে ঢাকাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরে দ্বিতীয় জনবহুল জানাজার নামাজ শহীদ ওসমান হাদির হয়েছে। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজার নামাজ দেখি নাই, কিন্তু শুনেছি। আমি এই শহীদ ওসমান হাদির জানাজায় আমি অংশগ্রহণ করেছি,
দেখেছি, ক্রন্দন রোল দেখেছি মানুষের। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, শহীদ ওসমান হাদি ওরা সময়ে সময়ে জন্মগ্রহণ করে না, সবসময় জন্মগ্রহণ করে না, ওরা ক্ষণজন্মা। আর শহীদ ওসমান হাদিরা তাদের কাজের মধ্যেই বেঁচে থাকবে চিরকাল, এমনকি কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তার নিজের দলের লোক ভুলতে বসলেও এদেশের আপামর জনগণ এখনো ভুলে নাই, তাকে হয়তো কোনোদিন ভুলবে না, কারণ তিনি ছিলেন দেশের আপামর জনগণের নেতা, প্রাণপ্রিয় নেতা। শহীদ ওসমান হাদি অনুরূপভাবে কোনো পদে আসীন না হলেও, রাষ্ট্রীয় কোনো ব্যক্তিত্বের পদে আসীন না হলেও দেশের জনগণের অন্তরস্থলে আসীন ছিল তার। আর যার কারণে যুগ থেকে যুগান্তরে, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে শহীদ ওসমান হাদির নাম মানুষের অন্তরে লেখা থাকবে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, শহীদ ওসমান হাদি বাংলাদেশ থেকে একটা অল্প দিনের ব্যবধানে এটা সারা জাগানো কিছু কার্যক্রম করেছে। অল্প দিনের ব্যবধানে সে আমাদেরকে শোক সাগরে ভাসিয়ে চলে গেছে। শহীদ ওসমান হাদি চলে যাওয়ার মাধ্যমে আরেকটা জিনিস প্রমাণিত হয়েছে যে এই বাংলাদেশিরা এখনো মানুষ হতে পারেনি, মানুষ হওয়ার মতো মানুষ হতে পারেনি। এই বাংলাদেশের মানুষ শত্রু মিত্র চেনে না। এই বাংলাদেশের মানুষ দেশপ্রেমিক আর দেশদ্রোহী, দেশের শত্রু তাদের চিনতে পারে না। এই বাংলাদেশের মানুষ যতটা সিরাজউদ্দৌলার রক্ত বহন করে তাদের শরীরে, তার চেয়ে মির্জাপুরের রক্ত বহন করে বেশি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, তা যদি না হতো, আজকের বাংলাদেশ স্বাধীন হয়েছে 54টি বছর হয়। এই 54 বছর ব্যবধানেও আমরা, আমাদের জনগণ, আমরা কিন্তু এভাবে বিবেকলুপ্তভাবে একটু রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য, দলীয় স্বার্থ হাসিলের জন্য এভাবে রাষ্ট্রের স্বার্থ, দেশের স্বার্থ, দলের স্বার্থ বিসর্জন দিতে পারে না। তাই আমরা দেখেছি এখানে, এই দেশে যখন কোনো ব্যক্তি দেশের স্বার্থের কথা, রাষ্ট্রের স্বার্থের কথা, জাতির স্বার্থের কথা নিয়ে দাঁড়ায়, উপস্থিত হয়, ইনসাফের কথা নিয়ে দাঁড়ায়, উপস্থিত হয়, তখনই তাকে বিদেশি, এই দেশীয় শত্রুদের দ্বারা নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য উপযুক্ত পরিবেশ যোগায়। আজকের আমাদের প্রাণের স্পন্দন ওসমান হাদি শাহাদাত বরণ করার পরে নানা রকমের কথাবার্তা চলতেছে। কেউ বলছে ভারতীয় চক্রান্তে তার শাহাদাত বরণ করা, মানে তিনি শাহাদাত বরণ করেছেন। কেউ বলে কেউ দেশের রাজনৈতিক দ্বন্দ্বের কারণে তার শাহাদাত বরণ করতে হয়েছে। কত না কত শুনতে পাই, কত না কথা আমরা আমাদের কানে আসে। কিন্তু আমার কথা হলো, তাকে যে হত্যা করেছে, যে কিলার, সে তো কুখ্যাত এই দেশীয় একজন নাগরিক। তাকে যদি এই দেশের নাগরিকের মধ্য থেকে হত্যা না করতে পারতো, তাহলে ভারতীয় লোক এসে তো হত্যা করতে পারতো না। তাহলে দেখেন, ঘরের ভিতরে ঘরের রাজা বিভীষণ দ্বারা, যেই ঘরের ভাইয়ে ভাইয়ে শত্রু লাগাই দিয়ে সেই ঘরকে অস্থির করে, সেই ঘরকে অশান্ত করে, আর সেইটা যারা বুঝতে না পারে তারা কি বুদ্ধিমান না নির্বোধ না হাম্বক? আমি যে কথাটা বলতে যাচ্ছি, আজকের ওসমান হাদিকে যারা কিল করছে তারা এই দেশীয় নাগরিক, তারা বিদেশি, এই দেশের আপামর জনগণের শত্রু, এই দেশের জাতীয় শত্রু, কোন একটা দেশের এজেন্ট হয়ে এই দেশের একটা উদীয়মান দেশপ্রেমিক নেতাকে
এইভাবে শুরুতেই ধ্বংস করে দিল। আমরা দেখেছি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাংলাদেশের জনগণের স্বার্থ প্রতিষ্ঠিত করতে যখন উনি দীপ্ত কঠিন শপথ নিয়ে পথ চলতেছিলেন, তখনই আমাদের দেশের আজন্ম শত্রু একটা দেশ তাকে এই দেশের মানুষের দ্বারাই নির্মমভাবে হত্যা করেছে। আজকের ওসমান হাদিও একটা উঠতি সম্পদ ছিল এই দেশের শ্রেষ্ঠ সন্তানদের ভিতরে একজন সন্তান। একই চিন্তায় ওসমান হাদিকে তারা ধ্বংস করে দিল, তাকে হত্যা করানো। ঘটনা হলো এই দেশের বিভীষণ দ্বারাই তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আর এখানে আমরা এই দেশের দায়িত্বে যারা আছি, সরকার পরিচালনার ক্ষেত্রে আছি যারা, তারা আমরা চরমভাবে ব্যর্থতা পরিচয় দিয়েছে। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আমরা দেখেছি বিভিন্ন সময় আমাদের দেশে রাজনৈতিক অবিশ্বাসের কারণে, রাজনৈতিক হানাহানি, রাজনৈতিক ঘৃণ্য স্বার্থবাদিতার কারণে এদেশের রাজনীতিবিদদের উপরে জনগণের আস্থা নাই। আর এই আস্থাহীনতার কারণে এদেশে বিভিন্ন সময় দাবি উঠেছে যে নির্বাচনের সময় দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ওদের নির্বাচন হবে। আমরা এর আগে বেশ কয়েকটি তত্ত্বাবধায়ক সরকার আমরা দেখেছি। সেই তত্ত্বাবধায়ক সরকার যখন প্রতিষ্ঠিত হয়েছে তখন আমরা দেখেছি যে দেশে প্রচলিত সকল রাজনৈতিক সরকারের চেয়ে, সরকারের আমলের চেয়ে সেই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের সময় দেশের জনগণ শান্তিতে থাকতে পারত। কারণ আমরা এই দেশে যত জনগণ বিরোধী, জনস্বার্থ বিরোধী, জনগণকে অতিষ্ঠ করা যত কাজ আমরা দেখি, সকল কাজেই দেখি ক্ষমতার মসনদে আরোহিত কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় তথাকথিত রাজনৈতিক নেতা কর্মীদের দ্বারা। আর যখনই এই সকল রাজনৈতিক দল ক্ষমতা থেকে বাইর হইয়া তত্ত্বাবধায়ক সরকারের আমলে ক্ষমতা দেয়, দল নিরপেক্ষ সরকার যখন যতবার আমরা দেখেছি ক্ষমতা নিয়েছে, ততবারই এই দেশের মানুষ শান্তি ছিল। এ কারণে ওই রাজনৈতিক সরকারের আমলে যে সকল কুখ্যাত স্বার্থবাদী রাজনীতিকরা নিজের স্বার্থ হাসিল জন্য জনগণের জীবনকে অতিষ্ঠ করেছে, তারা গাটাকা দিয়ে পালিয়েছে। তখন আর একই সাথে রাজনৈতিক দল ক্ষমতায় না থাকার কারণে দেশের প্রশাসন যন্ত্র, আইন শৃঙ্খলা বাহিনী একেবারে প্রভাবমুক্তভাবে কাজ করার সুযোগ পেয়েছে। আর এই জন্য তারা জনগণের অনুকূলে কাজ করার সুযোগ পেয়েছে। তো সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আমি যে কথাটা বলবো, আমাদের দেশের যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারটা বাংলাদেশে বিগত যতটি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এখানে একটা কথা মনে রাখা দরকার, বাংলাদেশে এতদিন যতটা নির্দলীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেগুলো তত্ত্বাবধায়ক সরকার নামে পরিচিত ছিল, এবং তাদের লক্ষ্য ছিল মাত্র একটা নির্বাচন দিয়ে। ওই জন্য বললাম যে বাংলাদেশের রাজনৈতিক নেতাদের প্রতি, রাজনৈতিক দলের প্রতি বাংলাদেশের মানুষের অবিশ্বাস, এই অবিশ্বাসের কারণে কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় রেখে নির্বাচন সুষ্ঠু হবে এই বিশ্বাস জনগণ করে না। এই জন্য জনগণের দাবির প্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার এরকম একটা ব্যবস্থা বাংলাদেশে প্রচলিত ছিল, যে তত্ত্বাবধায়ক সরকারটা নির্দলীয়। এই নির্দলীয় সরকার 3 মাসের জন্য আসতো একটা সাংবিধানিক বাধ্যবাধকতা নিয়ে, এবং 3 মাসের ভিতরে তারা একটা নির্বাচনকে উপহার দিয়ে, একটা নির্বাচন উপহার দিয়ে দল নিরপেক্ষভাবে তারা চলে যেত পরবর্তী নির্বাচিত সরকারের ক্ষমতা দিয়ে। কিন্তু এখানে একটা কথা মনে রাখা দরকার, যে তত্ত্বাবধায়ক সরকারগুলো কিন্তু ছিল নানা রকমের বাধ্যবাধকতার, সাংবিধানিক সীমাবদ্ধতার মধ্যে আবদ্ধ। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ওই যদি কোনো তত্ত্বাবধায়ক সরকার নয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস ওই সাংবিধানিক নিয়ম অনুসারে একটা বাধ্যবাধকতা নিয়ে একটা নির্দিষ্ট সময়ের জন্য গঠিত তত্ত্বাবধায়ক সরকার না, বরং একটা গণবিপ্লবের মাধ্যমে জনগণের বিশাল অংশ জনগণের সমর্থনের প্রেক্ষিতে এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের
জন্য কোনো মেয়াদ নির্দিষ্ট নাই, সাংবিধানিক বাধ্যবাধকতা নাই। এই সরকারের কাজ শুধুমাত্র একটা নির্বাচন দেওয়া নয়, তবে সকল প্রকার রাজনৈতিক নিরপেক্ষতার সাথে দেশের মানুষের অনুকূলে, রাষ্ট্রের অনুকূলে তিনি কাজ করবেন। এই দৃষ্টিকোণে এই নিরপেক্ষ সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার বিগত দিনের সকল তত্ত্বাবধায়কের চেয়ে অধিক 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 শক্তিশালী এবং গুরুত্বের দাবিদার। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, যেই জুলাই অভ্যুত্থানের বিপ্লব জুলাই বিপ্লবের মাধ্যমে 2000 মানুষের প্রাণের বিনিময়ে 40,000 মানুষের পঙ্গুত্ব বরণের মাধ্যমে পঙ্গু মানুষের জীবনমৃত বডির উপরে বলতে হবে, দেহের উপরে এই অন্তর্বর্তী সরকার আজকে প্রতিষ্ঠিত। সেই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত জুলাই বিপ্লবের সেই শহীদদের এবং তাদের পরিবারের পঙ্গুত্ব বরণকারী 40,000 মানুষের এবং তাদের পরিবারের একই সাথে যারা জান মালের সবকিছু বিসর্জন দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে সেদিন মাঠে নেমে অভ্যুত্থান ঘটিয়েছে, বিপ্লব ঘটিয়েছে, তাদের প্রাণের দাবি কিছুই বাস্তবায়ন করতে পারে নাই। কারণ বিপ্লবকামীদের 3টা দাবি ছিল, প্রাণের দাবি ছিল তাদের। সেই দাবি 3টা ছিল, 17 বছর শুধু না, 54 বছরে বাংলাদেশে যত অনিয়ম, যত আকাম কুকাম দুষ্কাম হয়েছে, সেই দুষ্কর্মের যে বিস্তৃতি দেশের রন্ধ্রে রন্ধ্রে প্রতিষ্ঠিত হয়েছে, সেই সকল প্রকার অপশাসন, অপনীতি, দুর্নীতির মূল শিখর থেকে উৎপাদন করে, অনিয়মের উৎপাদন করে, ব্যাপক ভিত্তিক একটা রাষ্ট্র সংস্কার করে নূতন একটা রাষ্ট্র কাঠামো তৈরি করা। সেই বিপ্লবের দাবি ছিল এই 17 বছরে এই যে কুখ্যাত একটা সরকার বসেছিল এই ক্ষমতায়, এই দেশের জনগণের ইচ্ছার বিরুদ্ধে তাদের সকল অপকর্ম, হত্যা, খুন, গুম এর বিচার করে এবং তার কার্যকর করা। বিচারিক আদালতে দাঁড় করিয়ে সেই দলটি যদি সন্ত্রাসী দল অথবা নিয়মতান্ত্রিকভাবে রাজনীতি করতে পারে না এমন কোনো কুখ্যাত দলে হিসেবে প্রমাণিত হয়, তাহলে সেই দলকে রাজনীতিতে নিষিদ্ধ করা। বাংলাদেশের প্রেক্ষিতে পৃথিবীর বিভিন্ন দেশে বিপ্লবের পরে আমরা দেখেছি, বিপ্লব যাদের বিরুদ্ধে হয়েছে, যেই পতিত সরকারের বিরুদ্ধে হয়েছে, যেই পতিত জান্তার বিরুদ্ধে হয়েছে, সেই বিপ্লবের পরে সেই জাতীয় সরকার তাদের দেশে রাজনীতি করার সুযোগ পায় নাই। তাদের দেশে এমনকি তারা বিভিন্ন শাস্তির সম্মুখীন হয়েছে। তা তৃতীয় কথা হলো এই যে এই 17 বছর না, 54 বছর ধরে স্বাধীনতার পরে বাংলাদেশে একটা বিদেশি মানুষের বিদেশি চিন্তার প্রসূত একটা সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছিল দেশের বিরাট অংশ মানুষের ইচ্ছার বিরুদ্ধে। সেই বস্তাপতা সংবিধান 54টি বছর ধরে আমাদের দেশকে পিছিয়ে নিয়েছে। সেই বস্তাপতা সংবিধান আমাদের দেশে গতিশীল করতে পারে নাই। এই বস্তাপতা সংবিধান ফ্যাসিস্ট সৃষ্টিতে সহায়তা করেছে যুগে যুগে, কালে কালে। শুধু 17 বছরেই না, এর আগেও যত সরকার আমরা দেখেছি সংবিধানের দোহাই দিয়ে জনস্বার্থ বিরোধী, গণবিরোধী, ফ্যাসিজমের মতো এক না সরকারের মতো জনস্বার্থ বিরোধী কাজ করেছে। সেই বিপ্লবের দাবি ছিল সেই 54 বছরের বস্তাপতা সংবিধানের আমূল পরিবর্তন করে নূতন একটা সংবিধান প্রণয়ন করে বাংলাদেশকে একটা নূতন রাষ্ট্র ব্যবস্থার রূপ দিয়ে, তারপর একটা দল নিরপেক্ষ, কোনো দলের প্রতি আনুগত্যহীন একটা নির্বাচন দিয়ে নূতন ব্যবস্থাপনায়, যেই ব্যবস্থাপনায় নির্বাচন হবে দেশের ইতিহাসের একটা যুগান্তকারী নির্বাচন, এমন একটা নির্বাচন উপহার দিয়ে এই তত্ত্বাবধায়ক সরকার, এই অন্তর্বর্তী সরকার বিদায় নেবে। কিন্তু এ জাতি চরম আশাহত হয়ে ভাবে দেখলো এই তত্ত্বাবধায়ক সরকার না, এই তত্ত্বাবধায়ক সরকারের চেয়ে অধিক ক্ষমতাবান, অধিক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার জনগণের এই আশা আকাঙ্ক্ষা সামান্যতম বাস্তবায়ন করতে পারে নাই, আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করতে পারে নাই। তারা যা কিছু করেছে এই চা খাওয়ার মতো মিটিং, সিটিং, ফিটিং এগুলো করে
তারা করেছে সেই আসল কাজকে বাস্তবায়ন করার জন্য কিছু অ্যাক্সেসরি কাজ মাত্র, আসল কাজের ধারে কাছেও তারা যেতে পারে নাই। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, একটা নিরপেক্ষ সরকার আগে আমরা যখনই দেখেছি তখনই আমরা দেখেছি যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির আমূল রকমের পরিবর্তন হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির এমনভাবে তারা পরিবর্তন করেছে যে সেই তত্ত্বাবধায়ক সরকার আমলে দেশে কোনো রকমের কোনো চাঁদাবাজ, দখলবাজ, টেন্ডারবাজ, তারপরে ঘাট দখলকারী, ভূমি দখলকারী, তারপরে যে কোনো জনস্বার্থ বিরোধী কাজ যারা করে তারা দৌড়ের উপর ছিল। তারা কেউ পালিয়ে গেছে দেশ ছেড়ে, কেউ সুতি নিদ্রায় গেছে। দাগি দাগি কোনো সন্ত্রাসীকে গ্রেপ্তার করে সিরিঘরে পাঠানো হয়েছে। এই কাজটি ওই আমলের তত্ত্বাবধায়ক সরকাররা করেছে। কিন্তু এই আমলের তত্ত্বাবধায়ক সরকার এসে, এই অন্তর্বর্তীকালীন সরকার এসে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির সামান্যতম কোনো উন্নতি ঘটাতে পারে নাই। বিগত দিনে তত্ত্বাবধায়ক সরকার আমলে যেমন আমরা দেখেছি যে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের আমলে যেই সকল সন্ত্রাসী, চাঁদাবাজ, দাগি, খুনি, সন্ত্রাসী, রাহাজানি সৃষ্টিকারী, কুচক্রী মহল, যারা রাজনৈতিক প্রশ্রয়ে যারা এই দেশের অশান্তিকারী এই কাজ করেছে, তারা তত্ত্বাবধায়ক সরকারের শপথ নেওয়ার পরের দিন তারা লাপাত্তা হয়েছে। কারণ ওই সময় তত্ত্বাবধায়ক সরকারগুলোর আমলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির একেবারে ড্রাস্টিক উন্নতি আমরা দেখেছি। তখন আইন শৃঙ্খলার বাহিনী ওই তথাকথিত জনগণের নির্বাচিত সরকার, যারা তাদের স্বার্থ হাসিলের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে কাজে লাগিয়েছে, যখনই তত্ত্বাবধায়ক সরকার অধীনে আইন শৃঙ্খলা বাহিনী চলে গেছে, তখনই এই আইন শৃঙ্খলা বাহিনী এই কিছুদিন আগে যারা সরকারে ছিল তাদের ছত্রছায়া দেখে যে সকল দুষ্কৃতিকারী দেশের মানুষের অশান্তি সৃষ্টিকারী কাজ করেছে, তাদের বিরুদ্ধে সঠিক আইন প্রয়োগ করতে তারা সক্ষম হয়েছে। এবং তো এই কারণেই সেই রাজনৈতিক ছত্রছায়া যারা চাঁদাবাজ, খুনি, সন্ত্রাসী, রাহাজানি সৃষ্টিকারী, তারপরে এই ঘাট দখলকারী, বাস স্টেশন দখলকারী, রেল স্টেশন দখলকারী, তারপরে বাজার সিন্ডিকেট দখলকারী, এই সকল কুখ্যাতরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, কারণ তখন তাদের রাজনৈতিক পূর্বরা ক্ষমতায় নেই। কিন্তু এবার আমরা কি দেখলাম? অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমাদের অত্যন্ত কষ্ট নিয়ে আমাদের বলতে হয়, এই অন্তর্বর্তীকালীন সরকার এসেই তার কুখ্যাত আইনমন্ত্রীর তত্ত্বাবধানে, ব্যবস্থাপনায়, বরং বিগত দিনে যারা নানাভাবে জেলের ভিতরে ছিল, হতে পারে তারা রাজনৈতিক হেনস্থার শিকার, হতে পারে তারা কোনো রকমের হয়তো কোনো পক্ষপাত দুটো বিচার ব্যবস্থার শিকার, কিন্তু তার তো একটা নিয়ম তরিকা থাকবে। সেই কোন নিয়ম তরিকার কোনো কেয়ার না করে, নিয়ম তরিকা তারা কোনো প্রকার পদ্ধতি অবলম্বন না করে, বরং চিহ্নিত খুনি, এমনকি মৃত্যুদণ্ডের আসামি প্রাপ্ত কোনো আসামিকে তারা দলে দলে ছেড়ে দেওয়া শুরু করলো। আমরা ছোটকালে একটা কথা শুনতাম, সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কথাটা হলো এই রকমের যে হাকিম লড়ে তবু হুকুম লড়ে না। হাকিম লড়ে কিন্তু হুকুম লড়ে না। তাই তো আমরা জানতাম যে সরকার আসে সরকার যায়, কিন্তু আজকের এই সরকাররা বলে কোনো দাগি, খুনি বা কোনো বিতর্কিত ব্যক্তিদের শাস্তি হয়, তাহলে পরবর্তী সরকার আসলে সেই দাগি, খুনি বা বিতর্কিত শাস্তিপ্রাপ্ত লোকের তাৎক্ষণিকভাবেই যেন মুক্তি হয়ে তারা জনগণের ভিতরে ফিরে আসে, এমন আমরা দেখি নাই। কিন্তু এই অন্তর্বর্তী সরকারের কারণে আমরা দেখেছি, ইয়েস আমরা স্বীকার করি, বিগত 17 বছরের আমলে সেই জনগণের বিচ্ছিন্ন জগদ্দল পাথরের মতো বসে থাকা যে সরকারটি ছিল, তারা জনগণের ইচ্ছার বিরুদ্ধে রাষ্ট্র যেহেতু চালিয়েছে, কত রাজনৈতিক নিবর্তনমূলকভাবে অনেক মানুষের তারা জেল জুলুম করেছে এবং তাদেরকে রাজনৈতিক হেনস্থার হিসাবে হয়রানিমূলকভাবে তারা শাস্তি দিয়ে জেলে পুরেছে। কিন্তু সেই লোকগুলাকেও যদি মুক্তি দেওয়ার ব্যবস্থা করা হয়, তারও তো একটা নিয়মতান্ত্রিক বিধান থাকবে, একটা নিয়মতান্ত্রিক নীতি থাকবে। তার ভিতরে সত্যিকার অর্থে সবাই কি রাজনৈতিক হেনস্থার শিকার ছিল? তাদেরকে দেধার্থে তাদের মুক্ত করে দেওয়া হলো। তাদের ভিতরে কি
এর রাজনৈতিক ছত্রছায়ার কোনো খুনি দাগি সন্ত্রাসী ছিল না? আমাদের প্রশ্ন হলো এই, তাদের কতটুকু দেখা হয়েছে, তাদের কতটুকু মূল্যায়ন করা হয়েছে? তাহলে অন্তর্বর্তী সরকারের আইনমন্ত্রীর কাছে জাতির আজকের এই প্রত্যাশা, এই দাবি, এই প্রশ্ন, যে এসেই যেন উনি উনার ব্যবস্থাপনায়, উনি মানবতাবাদী মানুষ, মহান দরাদিল মানুষ, উনি এসে সেই মানে কোনো ট্রায়াল বা কোনো বিচারিক ব্যবস্থার না করেই, ব্যবস্থা গ্রহণ না করেই, সেই বিচারপতিরা যখন পালাইয়ে গেল সেই প্রশ্নবিদ্ধ, পরবর্তীকালে ওনাদের মনোপুত বিচারকরা এসেই তাদের মাধ্যমে তাদের দলে দলে ওনারা আবার মুক্ত করে দিলেন। এই দলে দলে মুক্ত করার ভিতরে যারা মুক্তি পাচ্ছে, এই যে মুক্তি যারা পাচ্ছে, তাদের ভিতরে সবাই কি রাজনৈতিক হেনস্থার শিকার? না, ওর ভিতরে কোনো দাগি খুনি আসামি আছে, সেগুলা দেখার তারা কোনো একটু প্রয়োজন বোধ করেন নাই। শুধু তাই না, আমরা দেখেছি এই বিগত 17 বছর আমলে যেই সকল দাগি খুনি জনস্বার্থ বিরোধী সন্ত্রাসীরা বিভিন্ন সময় সেই প্রতিষ্ঠিত পতিত সরকারের ছত্রছায়ায় তাদের দলীয় লোকের মতো লোক হিসেবে এদেশের মানুষের উপরে নিবর্তনমূলক আচরণ করেছে, হত্যাকাণ্ড, খুন ইত্যাদি রাহাজানি কাজ করে বেরিয়েছে। তাদেরও মধ্যে কেউ কেউ গ্রেপ্তারিত হয়েছে। সেই গ্রেপ্তার হওয়ার পরেও এই দেশের কথিত আইনজীবী, এই দেশের একেবারে দরাজদিল কোনো কোনো বিচারপতি, তারা সেই অস্ত্র মামলার আসামি, দাগি খুনি আসামিকে তাদেরকেও তারা জামিনে মুক্ত করে দিয়েছে। আমাদের একটা আইনজীবীদের কাছে একটা প্রশ্ন, আইনজীবীদের কাজ হলো কোনো মানুষকে আইনি সহযোগিতা করা। কারণ আমাদের কথা হলো এই, আইনজীবীদের কাজ কি সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলে প্রতিষ্ঠিত করা? যদি সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলে প্রতিষ্ঠিত করে যে আইনজীবীর যদি কাজ হয়ে থাকে, আমি জানি না, আমার আইন সম্পর্কে কোনো ধারণা নাই। আইনজীবীদের কাজ যদি সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলে প্রতিষ্ঠিত করা হয়ে থাকে, তাহলে এটা অমানবতার, এটা মনুষ্যত্বহীন কাজ, এটা নীতি বিবর্জিত কাজ, এটা কোনো মানব সমাজে প্রতিষ্ঠিত থাকতে পারে না। তাহলে এই জাতীয় আইন ব্যবসার নিয়মের পরিবর্তন হওয়া দরকার। আইনজীবীদের কাজ হওয়া উচিত একটা মানুষ অন্যায়ভাবে ভিকটিম না হয়, একটা মানুষ প্রশ্নবিদ্ধভাবে শাস্তি না পায়, এইটা দেখা। সেখানে একটা সার্কামস্টেন্সিয়াল যত এভিডেন্স আছে, একেবারে চলনে বলনে কথনে বাস্তবে জীবনে যারাদেরকে মানুষ চিহ্নিত সন্ত্রাসী খুনি বলে মানে প্রতিষ্ঠিত বলে মনে করে, কিন্তু তাদের গডফাদার শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ার কারণে তারা সমাজে বুক উঁচিয়ে বেড়ায়, তাদের যখন আইন শৃঙ্খলা বাহিনী ধরে জেলে সমর্পণ করে, তখন তাদেরকে কোন যুক্তি বলে এই চিহ্নিত সন্ত্রাসীদেরকে, খুনিদেরকে অস্ত্রসহ ধরে যখন জেলে দেওয়া হয়, তাদের কোন যুক্তিতে আইনজীবীরা আর্গুমেন্ট করে বিচারের ব্যবস্থা করে, জামিন দেওয়ার ব্যবস্থা করে? এই প্রশ্ন আজকে এই দেশে তারা আইন ব্যবসা করে তাদের প্রতি, এবং এই কুখ্যাত আইনমন্ত্রী যার আমলে এই দেশে নানা রকমের এই অন্তরীণ সরকার আমলে হাজারে হাজারে, অনেকে বলে হাজারে, সেই প্রিভিয়াস সরকারের নিবর্তনমূলক মামলায় প্রশ্নবিদ্ধ হতে পারে, অথবা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেই প্রিভিয়াস সরকারের রাজনৈতিক পরিচয়ের কুখ্যাত সন্ত্রাসী, খুনি, দাগি, চাঁদাবাজ এরাও হতে পারে। এদেরকে দলে দলে জামিন দেওয়া হলো। এই জামিন নিয়েই তারা দেশে আবার অশৃঙ্খলা, বিশৃঙ্খলা এবং মানুষের এই জীবন সংহারকারী কার্যক্রম ঘটিয়ে যাচ্ছে। এটা কি দেখভাল করা কি এই কুখ্যাত আইনজীবীর, এবং একই সাথে এই দেশে যেন একটা বাচাল, আমি বলবো বাচাল, অতি কথক, তথাকথিত একজন শিক্ষক, আইনমন্ত্রী, আইন উপদেষ্টা, ওনার কি এগুলো দেখা উচিত ছিল না? তো ওনার কাজ কি? উনি আজকে বলে বেড়াচ্ছেন এগুলা আইনজীবীরা করেছে, বিচারকরা, মানে আইনজীবীরা ট্রায়াল করেছে, বিচারপতিরা তার জামিন দিয়েছে। তো উনি কি এই দেশের মানুষ না? ওনার দৃষ্টিতে যদি এইগুলো দিয়ে প্রশ্নবিদ্ধ কাজ হয়, আইনজীবীরা যে কাজ করছে সেটা প্রশ্নবিদ্ধ কাজ হচ্ছে, বিচারকরা যে কাজ করছে প্রশ্নবিদ্ধ কাজ হচ্ছে, তো হোয়াট ইজ দ্য রোল অফ দ্যাট ল অ্যাডভাইজার? সেই ল অ্যাডভাইজার কাজটা কি?
ল মন্ত্রণালয়ের আইন মন্ত্রণালয়ের কাজটা কি, আইন মন্ত্রণালয়ের দায়িত্ব হিসেবে তার কাজটা কি। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আমরা এ দেশবাসী অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আমরা যেই বুক ভরা আশা নিয়ে এই অন্তরিম সরকারকে আজকের এই বিপ্লবকামীরা ক্ষমতায়িত করেছিল, তার সিটিফোটাও এই সরকার বাস্তবায়ন করতে পারে নাই। এজন্য এই সরকারের আমলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্যান্য সকল রাজনৈতিক সরকারের চেয়ে আমরা দেখছি তো তলানিতে। আর তাই আমাদের বলতে হয়, অন্যান্য রাজনৈতিক সরকারের আমলে বা বিভিন্ন সময় তত্ত্বাবধায়ক সরকারের আমলে, রাজনৈতিক সরকারের পতনের পরবর্তী যখন তত্ত্বাবধায়ক সরকারের আমলে যেমন আইন শৃঙ্খলার ব্যাপক উন্নতি দেখেছি, আমরা এই সরকারের চরম ব্যর্থতার কারণে সেই সরকারের আমলে সে আইন শৃঙ্খলা প্রতি তেমন কোনো উন্নতি সামান্য আমরা দেখতে পাই নাই। আর যে কারণে আজকের এই দেশের মানুষ চরম অশান্তিতে দিনাতিপাত করছে, কালাতিপাত করছে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই ভদ্রলোক, আমরা যাকে এই অন্তর্বর্তীকালীন সরকারের বিপ্লবী সরকারের দাবি ছিল যেখানে আমরা আমাদের সেই বিপ্লবী সরকার গঠন না করে বিপ্লব ছিনতাই করে নিয়ে কিছু কুখ্যাত বিদেশি চরেরা একটা জগা খিচুড়ি সরকার গঠন করে এই সরকারটাকে একটা খোঁজা সরকারে পরিণত করেছে। সেই সরকারের প্রধান হিসেবে এই ব্যক্তিকে বসিয়ে দেওয়া হয়েছে, যেই ব্যক্তি আমাদের দেশের শুধু না, আন্তর্জাতিক পরিমণ্ডলও তিনি ছিলেন অত্যন্ত জননন্দিত, অত্যন্ত ভালো একজন মানুষ নামে খ্যাত। কিন্তু এই লোকটি এই সরকারে আসীন হয়ে কেন যেন অন্তর্বর্তী সরকারের নিরঙ্কুশ ক্ষমতা, সীমাহীন ক্ষমতা, মানে তাকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল, নিরঙ্কুশ ক্ষমতার সাথে সাথে বিগত আমলে তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা ছিল তো বাধ্যবাধকতায় মোড়ানো, সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্যে আবদ্ধ, কিন্তু একে তো কাজ করার সুযোগ দেওয়া হয়েছিল খোলা আকাশের মুক্ত বিহঙ্গের মতো। তিনি যাচ্ছে তাইভাবে করতে পারতেন দেশের গঠন করার জন্য, কিন্তু তিনি কিছুই করেন নাই। তিনি মিটিং করেছেন, সিটিং ফিটিং করেছেন, চা খেয়েছেন, নাটক করেছেন। নাটকের ফল কি? এদেশের সেই বিপ্লবকামীদের বুক ভরা আশাকে গোশালিকের বাসায় পরিণত করেছেন এইভাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের অবস্থার প্রেক্ষিতে আমরা দিন শেষে কি দেখতে পাচ্ছি? একটা তত্ত্বাবধায়ক সরকারের আমলে যেই রকমের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয় তা তো তিনি করতে পারেন নাই। একটা তত্ত্বাবধায়ক সরকার যেভাবে দেশের সার্বিক অবস্থা যেটা একটা রিফর্ম করেন, এটা জনগণের অনুকূলে নিয়ে আসেন, তার সিটে ফাটা বন্ধ করতে পারেন এই অন্তর্বর্তীকালীন সরকার। অথচ এই সরকারের উপরে দায়িত্ব ছিল, বললাম না যে 54 বছরে বাংলাদেশটাকে অযোগ্য, অপদার্থ, অপয়া রাজনীতিবিদরা, দলান্ধ রাজনীতিবিদরা যে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে, রন্ধ্রে যেখানে দুর্নীতি, অপশাসন, কুশাসনের জন্য একটা বীজ বপন করে রেখে গেছে। আমি শুধু 17 বছর, 54 বছরের সেই ব্যবস্থাকে ভেঙে চুরমান করে দিয়ে বাংলাদেশের সরকার চালানোর ব্যাপারে বাংলাদেশের আমলাতন্ত্র বিরাট একটা সমস্যা। এই জনগণ, বিপ্লবোত্তর জনগণ, বিপ্লবকামী জনগণ এই সরকারকে বেসুমার ক্ষমতা দিয়েছিল, সেই আমলাতন্ত্রকে ভেঙে চুরমার করে দিয়ে জনগণের স্বার্থের অনুকূল করে একটা প্রশাসন ব্যবস্থা গড়ে তোলার, যেই বস্তাপত্র সংবিধান দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে চরমভাবে ব্যর্থ হয়েছে। বরং বিভিন্ন আমলের দলীয় সরকারকে তাদের দলীয় স্বার্থ হাসিল করতে জনগণের ইচ্ছার বিরুদ্ধে কাজ করার সুযোগ দিয়ে সেই বস্তাপত্র সংবিধানের শুধু পরিবর্তন না, এবং কি আমূল পরিবর্তন, দরকার হলে তা বাতিল করে নূতন সংবিধান গঠন করার পদ্ধতি সুযোগ দিয়েছে জনগণ এই অন্তরিম সরকারকে। এই সরকার দেশের সব কিছুকে নূতনভাবে গঠন করে, নূতন অবকাঠামো দিয়ে যেখানে গঠন করার দায়িত্বপ্রাপ্ত ক্ষমতাশালী ছিল, সেই সাপেক্ষে সরকার কি করেছে? আমরা চরম হতাশ এই সরকারের কাছ থেকে। বরং আবারও বলছি, বিভিন্ন সময় যেন মানে সাংবিধানিক বাধ্যবাধকতার ভিতরে লিমিটেড সামর্থ্য নিয়ে, লিমিটেড অধিকার নিয়ে, কাজ করার অধিকার নিয়ে বসেছে যে তত্ত্বাবধায়ক সরকার, যার কাজ ছিল শুধুমাত্র নির্বাচন দেওয়া, সেই তত্ত্বাবধায়ক সরকারের আমলে যেই সকল জনগণ বান্ধব কাজ আমরা দেখেছি, তারও সিটে ফোটা অংশ এই সরকারের দ্বারা আমরা দেখতে পাইনি। যদি আমরা দেখতে পারতাম, তাহলে আজকের আমাদের দেশের একটা উদীয়মান একটা সন্তান, উদীয়মান সম্পদ, 54 বছরের পরে আমরা জিয়াউর রহমানকে বলছি আমাদের দেশের প্রথম একটা শ্রেষ্ঠ সন্তান হিসাবে
যিনি দেশের কাজ করতে গিয়ে প্রাণ দিয়েছেন। আজকে সেই 54 বছরের ব্যবধানে 54 বছরের মধ্যে দেশের দ্বিতীয় একটা শ্রেষ্ঠ সন্তান আজকের ওসমান হাদি, যার চিন্তা ছিল দেশ, যার চিন্তা ছিল জাতি, যার চিন্তা ছিল দেশের মজলুম মানুষ, যার চিন্তা ছিল দেশের নির্যাতিত মানুষ নিয়ে, এবং একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করা ছিল যার চিন্তা দর্শন। এবং সাথে সাথে সেই জন্মলগ্ন থেকে যেই দেশটা আমাদের দেশকে শুষে নিয়েছে, রক্ত শুষে এই দেশটাকে শুধু পঙ্গু করে নাই, জীবনে মানে জীবন শেষ করতে চেয়েছে। সেই স্বাধীনতার পরে দেখছি ট্রাকের পর ট্রাক ভরে আমাদের দেশের কল কারখানার নাট বল্টু পর্যন্ত খুলে নিয়েছে। সেই কুখ্যাত তথাকথিত বন্ধু রাষ্ট্রটির সেই করাল থাবা থেকে আমাদের দেশটাকে মুক্ত করার জন্য চিন্তা দর্শন লালন করতো ওই ওসমান হাদি। যেই চিন্তা দর্শনটা লালন করতেন আমাদের সেই জনগণের আপামর, জনগণের প্রাণপ্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, একই চিন্তা ভাবনা লালন করতেন ওসমান হাদি। তাই সেই কুখ্যাতর সেই আমাদের দেশকে শোষণকারী যেই দেশটি, তার সহযোগিতায় এই দেশে পতিত সেই স্বৈরাচারী, পতিত সেই গাদ্দার সরকারটির রেখে যাওয়া চর অনুচর, এবং একই সাথে এই দেশের নব্য ফেসিস্ট হয়ে ওঠা একটা দল বিশেষের মদতপুষ্ট দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী একটা গোষ্ঠী কর্তৃক আমাদের এই তরুণ উদীয়মান দেশের অন্যতম শ্রেষ্ঠ সন্তান হাদিকে প্রাণ দিতে হয়েছে। আমরা মনে করি আজকের হাদির প্রাণ দেওয়ার ব্যাপারে এই অন্তরিম সরকার দায়িত্ব মোটেই এড়াতে পারবেন না। এই অন্তরিম সরকার আসার সাথে সাথে যেখানে সবার আগে দরকার ছিল দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা, উন্নতি করা, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিগত সরকারের আমলে একদম তলানিতে ছিল, ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। সবার আগে একটা রাষ্ট্র চালানোর জন্য সরকারের সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা, এবং এইটাই জনগণের উপর বিরাট প্রভাব পড়ে। এই সরকার সামান্যতম অংশ তা করতে পারে না, বরং সেই পতিত সরকারের রেখে যাওয়া ব্যবস্থাকে সবকিছু থেকে তারা বহাল তবিয়তে রেখে উনি নাটক করেছেন, গান গেয়েছেন, বুলিয়া উড়িয়েছেন, মিটিং সিটিং ফিটিং করিয়েছেন। অবশ্যই দিন শেষে আমরা দেখলাম কি প্রাপ্তিটা অশ্বডিম্ব। এই আমার মনে হয় দুনিয়ার শুধু না, মানে আমাদের দেশেও শুধু না, দুনিয়ার অ্যাসপেক্টে যেই একটা ভদ্রলোক, জননন্দিত এবং কি বলবো আর কি, জগতে অনেক 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 মানুষের কাছে অত্যন্ত একটা ভালো মানুষ বলে খ্যাত, যেই লোকটাকে আমরা ক্ষমতা দিয়েছিলাম, বসিয়েছিলাম, সেই লোকটা দেশটার জন্য যদি চাইতেন অনেক কিছু করতে পারতেন। কিন্তু দিন শেষে আমরা হিসাব করে দেখলাম এই লোকটার চরম অযোগ্যতার ফলে দেশ আজকের বিরাট প্রাপ্তি থেকে বঞ্চিত হলো। বরং একটা বিগত দিনের তত্ত্বাবধায়ক সরকার, আমি আবারও বলছি যে সাংবিধানিক বাধ্যবাধকতা নিয়ে বসা একটা তত্ত্বাবধায়ক সরকার যতটুকু করতেছে তা 3 মাসের সময়ের ভিতরে জনগণের তাও করতে পারে নাই। আমার বিশ্বাস এই সরকার না পারার কারণ হচ্ছে এই চরম চরম ভীতু এক ভদ্রলোক। এর দ্বারা রাষ্ট্র পরিচালনা করার কোনো দায়িত্ব পালন করার মতো কোনো যোগ্যতা এর ভিতরে নাই। এ কথা বলে অনেক বেশি, কিন্তু কাজে আসলে অন্তঃশ্বাস শূন্য। কোনো মানুষ হয়তো তার নিজের অ্যাসপেক্টে, সাবজেক্টের অ্যাসপেক্টে হয়তো চিন্তা থিসিস গবেষণা করতে পারে, সে অনেক কিছু করতে পারে, কিন্তু তার দ্বারা যে রাষ্ট্রতন্ত্র চালিত পরিচালিত ভালোভাবে হতে পারে তা সবসময় বিশ্বাস করার কোনো সুযোগ নেই। এবং একই সাথে আমরা বলতে চাই এই দেশে 54 বছরের অযোগ্য, অপদার্থ দলীয় স্বার্থবাদী রাজনীতিকদের চরম অসহযোগিতার ফলে এই লোকটা ব্যর্থ হয়েছে। এখন আমার কথা হলো এই সরকারের থাকাকালীন সময়ে এই জগাখিচুড়ি অবস্থা, যেখানে সেই 17 বছরের পতিত সরকারের প্রশাসন কাঠামো বিদ্যমান, আইন শৃঙ্খলা বাহিনীরা তাদের সেই দাস সেবা দাস বসানো, বিশেষ গোষ্ঠীর ভিতরে তাদের অনুগতদের বসানো, আমলাতন্ত্র তাদের লোকদের দ্বারা নিয়ন্ত্রিত। এই অবস্থায় আমাদের দেশে একটা জন আকাঙ্ক্ষিত নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনের আগেই যেখানে আমাদের দেশের প্রাণের স্পন্দন, জাতির বিরাট অংশ মানুষের, জাতির দল মত, জাতি বর্ণগতি নির্বিশেষে মানুষের
প্রাণের স্পন্দন, একটা প্রাণপ্রিয় সন্তান ওসমান হাদিকে নির্মমভাবে শাহাদাত বরণ করতে হয়েছে। এই নির্বাচনের আগেই এই রকমের দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি এমন, আমরা যেখানে দেখছি কি এখানে এখানে প্রার্থীকে হেনস্থা করা হয়, এখানে প্রার্থীকে গুলি করা হয়, এখানে প্রার্থীর সমর্থককে মানে পিটিয়ে আহত করা হয়। এই নির্বাচনের আগেই যত এই রকমের যত অবস্থা দেখতে পাই আমরা, তাহলে নির্বাচনের সময় না কি হবে এই দেশে? অবশ্যই দেশের মানুষ একটা নির্বাচিত সরকার চায়, কিন্তু এই অন্তরিম সরকারের কাছে আমাদের প্রশ্ন, অবশ্যই আমাদের দেশ গণতান্ত্রিক ধারায় উত্তরণ চায়, কিন্তু এই ব্যর্থ অথর্ব অন্তরিম সরকারের কাছে আমাদের প্রশ্ন যে কত ওসমান হাদিকে মরিয়া প্রমাণ করিতে হইবে যে এই দেশ গণতান্ত্রিক ধারায় উত্তরণ ঘটিয়াছে, কত মানুষের জীবন বিসর্জন দিয়া প্রমাণ করিতে হইবে এই দেশ একটা গণতান্ত্রিক ধারায় যাত্রা শুরু করিয়াছে। এই দেশের নির্বাচন কমিশনারের পক্ষ থেকে বিগত দিনে এই সকল জগাখিচুড়ি ব্যবস্থাপনার মধ্যে নির্বাচন কমিশনের যেই রকমের দায়িত্বহীন কথাবার্তা আমরা শুনেছি, ঠিক একই রকমের দায়িত্ব কাণ্ডজ্ঞানহীন কথাবার্তা এই আমলের নির্বাচন কমিশনের কাছ থেকে আমরা শুনেছি। এ জাতির প্রাণের স্পন্দন, মুকুটবিহীন সম্রাট ওসমান হাদির যখন আহত হয়ে মৃত্যুসজ্জায় পাঞ্জা লড়তেছিল, তখন দেশের সর্বকালের সর্বযুগের এই দেশের স্টুপিড সিইসি দাঁত কেলিয়ে হাসতে হাসতে বলতেছিলেন কি এই জাতীয় বিচ্ছিন্ন ঘটনা দুইটা ঘটেছে বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে, এবং এটা ঘটছে এ নিয়ে তারা বিব্রত নয়, এ নিয়ে তারা চিন্তিত নয়। তা আমার কথা হলো 54 বছর বাংলাদেশ ছিল একটা ব্যর্থ রাষ্ট্র, এদেশের দলকানা দলান্ধদের জনবিরোধী কায়দায় তারা রাষ্ট্র চালিয়েছে, তাদের আমলে এভাবে হয়েছে। কিন্তু সেই অবস্থা থেকে, সেই অধ্যায় থেকে তো আমরা বেরিয়ে আসতে চাই। জাতি বেরিয়ে আসার জন্যই তো 2000 মানুষের আত্মহত্যের বিনিময়ে 40,000 মানুষের পঙ্গুত্ব বনের বিনিময়ে এই অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারকে ব্যাপক ক্ষমতা দিয়ে সংবিধান পরিবর্তন, 17 বছর না 54 বছরের হন্দ্রনে বসে থাকা যেন আমলাতান্ত্রিক এই অব্যবস্থাপনা তার ভেঙে চলে চুরমার দিয়ে নূতন রাষ্ট্র ব্যবস্থার বন্দোবস্তকরণ, এবং বিভিন্ন সময়ে বিশেষ করে 17 বছরের শুধু না 17 বছরের যারা এই দেশটাকে বদ্ধভূমি বানিয়েছিল তাদের বিচার কার্যকর, এবং সাথে সাথে এই সরকারের 17 বছর পরে যারা এদেশে অপরাধের সাথে জড়িয়ে পড়েছে, তারা কি নির্বাচনের সময় তারা কি অপরাধমূলক কাজ করবে না? 17 বছরের আমলেই যারা অপরাধী ছিল তাদের আমরা আজকে ধরতে যদি চাই, কথা যদি তাদের বিরুদ্ধে বলতে চাই, তাহলে তারা যেমন নির্বাচনের জন্য পরিবেশ নষ্টকারী বিনষ্টকারী হিসেবে একটা কীট হিসেবে কাজ করবে, এই 17 বছরের পরে যারা এই ব্যর্থ অন্তরিম সরকারের আমলেও যারা এদেশে চাঁদাবাজি, খুন খারাপি, রাহাজারি, মারামারি, কাটাকাটি করেছে, হয়েবার মেবি তার যে দলের হোক, যে পথেরই হোক, যে মতেরই হোক না কেন, তারা কি নির্বাচনের সময় জনগণ স্বার্থ বিরোধী কাজ করবে না? কই তাদের ব্যাপারেও কই আমাদের এই সরকারের ব্যবস্থা কোথায়? আমি কোনো দলের বিপক্ষে বলছি না, আমি কোনো কিছুর পক্ষে বলছি না, আমি জনগণের পক্ষে কথা বলছি। তাদের বিরুদ্ধে এই অন্তরিমের শুরুর পরে যারা এই দেশকে সেই 17 বছরের কুখ্যাত রাজনৈতিক মদতপুষ্ট চাঁদাবাজ, খুন খারাপিকারী, বাজার সিন্ডিকেটদারি তারা যেভাবে করেছে, ঠিক সেই একই রকমের কাজটি করেছে ভিন্ন চেহারার মানুষগুলো। তারা কি এই নির্বাচনকে সঠিকভাবে সুন্দরভাবে উঠাতে দেবে? তাহলে সরকারের এ ব্যাপারে পদক্ষেপ কি? আবারও বলছি, নির্বাচনের আগেই যত এইভাবে যখন দেশে আমার দেশে এই রকমের ওসমান হাদির মতো একটা মুকুটবিহীন সম্রাট আমাদের দেশের জাতির মানুষের প্রাণের স্পন্দনকে এইভাবে নির্মমভাবে শাহাদাত বরণ করতে হলো, এবং নির্বাচন কমিশন তাকে কোনো ব্যাপার নাই বলে উড়িয়ে দিয়ে তার তথাকথিত নির্বাচনের মাধ্যমে দেশকে গণতান্ত্রিক ধারায় উত্তরণ ঘটানোর জন্য রাখায় মানে মরণ তান্না করছেন, তাহলে আমাদের কি যথেষ্ট ভয় হয় না যে এই স্টুপিড নির্বাচন কমিশন এই রকমের জীবনহানির ব্যাপারে তারা কোনো কিছু আমলেই নেবেন না, অর্থাৎ এই মানুষের জীবনহানির বিনিময়ে তারা তথাকথিত নির্বাচন উঠাবেন? আবারও বলছি, আমরা নির্বাচনের বিপক্ষে নই। আমাদের প্রশ্ন, মানুষকে জীবন দিয়া, কত মানুষের জীবন দিয়া এই দেশের মানুষকে প্রমাণ করতে হবে আমার দেশ গণতান্ত্রিক ধারায় উত্তরণ ঘটিয়াছে।
তো এই জাতীয় গণতন্ত্র, যে গণতন্ত্র মানুষের জীবনের জান মাল ইজ্জত আবরুর গ্যারান্টি নিশ্চয়তা করতে পারে না, সেই জাতীয় গণতন্ত্র কোন সভ্য দেশের মানুষ কি প্রত্যাশা করবে? কিসের জন্য দরকার আছে? আমাদের আমাদের অবজারভেশন হলো এই, তো এই যে আমাদের দেশে নির্বাচন আসতেছে, এই নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতা আসবে তারা এই দেশের জান মাল ইজ্জত আবরুর কোনো গ্যারান্টি দিতে পারবে না। কারণ তারা কোনো না ভাবে তাদেরকে প্রমাণ করেছে তারা এই দেশের স্বার্থবিরোধী, জনবিরোধী, মানে এবং এই দেশের রাষ্ট্রবিরোধী কাজে তারা জড়িত। কাজেই ওই জাতীয় কোনো একটা গোষ্ঠী যদি ক্ষমতা আসে, তাদের দ্বারা ঠিক সেই 54 বছরের মানুষ এদেশে যেমন ভাগ্য বিড়ম্বিত ছিল, এদেশ যেমন বিদেশে সেই অপশক্তির দ্বারা নির্যাতিত মানে শোষিত ছিল, তাদের চক্ষু রাঙ্গানি দেখে তাদের পদানত হয়ে চলতেছিল, ঠিক একই ধারায় এদেশ চলে যাবে। তো অন্তরিম সরকারের কাছে আমাদের উদাত্ত আহ্বান, এখনো আপনাদের কাছে আমাদের বুক ভরা আশা, আর কোনো ওসমান হাদির এদেশে যেন ওইভাবে নির্মমভাবে শাহাদত বরণ করতে না হয়। আর একজন প্রাণীরও কোনো মায়ের কোনো সন্তান এদেশে হত্যাযজ্ঞের শিকার হতে পারবে না। স্টুপিড সিইসি যে বক্তব্য দিয়েছে যে নির্বাচনের সময় এদেশে এরকম হয়ে আসছে, হয়তো এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এই জাতীয় স্টুপিড জাতীয় নির্বাচন কমিশন তার এদেশে নির্বাচন হওয়া কতটুকু সম্ভব জনগণ বান্ধবভাবে, সেটা হাজারবার চিন্তা করতে হবে। কারণ আমরা আবারও বলছি, একজন ওসমান হাদিরও যেন আর এই দেশে কোনো জীবনহানি না ঘটে। কিন্তু আমাদের এও বিশ্বাস, এও আমাদের আতঙ্ক যে এই স্টুপিড নির্বাচন কমিশন যে দৃষ্টিভঙ্গি লালন করে যে নির্বাচনের সময় এমন কিছু হয়ে থাকে, তার মানে তাদের আমলে, তাদের ব্যবস্থাপনা যে নির্বাচন হতে যাচ্ছে, এদেশের মানুষের জান মাল ইজ্জতের অনেক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। আমরা অবশ্যই আমাদের দেশ গণতান্ত্রিক ধারা উত্তরণ হোক। এখন দেশ গণতান্ত্রিক ধারা আছে না, এই যে সরকার, অন্তরিম সরকারে, এ তো ব্যালটের মাধ্যমে ম্যান্ডেট পাওয়া সরকার না, ঠিক আছে, জনগণের ব্যালট তথা কাগজি ব্যালটের মাধ্যমে ম্যান্ডেট পাওয়া না, কিন্তু এ তো তার চাইতেও বড় রকমের জীবন দিয়ে ম্যান্ডেট পাওয়া, মানুষের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের আত্মাহুতি দিয়ে ম্যান্ডেট দেওয়া সরকার। তাই এখানে অগণতান্ত্রিক সরকার বলার কোথায় যুক্তি আছে? কাজেই তথাকথিত ব্যালটের মাধ্যমে নির্বাচিত সরকারের পরিবেশ এখনো কতটুকু সৃষ্টি করতে পারছে এই অন্তরিম সরকার, সে ব্যাপারে আমাদের যথেষ্ট দৃষ্টি আকর্ষণী বক্তব্য আছে, এবং এই বক্তব্য তাদের সেই দৃষ্টি আকর্ষণের জন্যই আমরা অবশ্যই ব্যালটের মাধ্যমে নির্বাচিত সরকার চাই। কিন্তু আবারও কথা, সেই নির্বাচন হবে মানুষের একেবারেই নতুন একটা বাংলাদেশে, যে বাংলাদেশে নির্বাচন হবে আনন্দ ফুর্তি, ঈদের আনন্দের মতো মানুষ হাসতে হাসতে তাদের ভোট কেন্দ্রে যাবে, তাদের মনের মতো প্রার্থীকে তারা ভোটাধিকার দেবে, সেই রকমের পরিবেশে। কিন্তু আমরা আবারও আশঙ্কা করতেছি, নির্বাচনের আগে শুধুমাত্র নির্বাচনের নাম লওয়ার সাথে সাথে যেখানে এমনি করে প্রার্থীর উপরে গুলিবর্ষণ, প্রার্থী কে হত্যা করা, প্রার্থীর প্রচারকদের নির্যাতন করা, ধরা মারা কাটা হই হুল্লোড় করা, নিজেরা মারামারি করা, এই যেখানে রাজনৈতিক পরিস্থিতি, দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থার পরিস্থিতি যেখানে আইন শৃঙ্খলা তাকিয়ে দেখছে, এই পরিস্থিতিতে যত নির্বাচন দিন ঘনিয়ে আসবে, তত এই নির্বাচন কমিশন ছোট জগন্নাথের মতো হয়তো তাকিয়ে দেখবে, তার কিছুই করার থাকবে না। থাকবে কেমন করে? আমরা আগেই বলেছি, এদেশের আইন শৃঙ্খলা বাহিনী প্রথম দিন থেকে তলানিতে, এদেশের প্রশাসন যন্ত্র এই আইন শৃঙ্খলা বাহিনীকে সেইভাবে ঢেলে সাজাতে পারে নাই। এবার প্রশাসনতন্ত্র নূতন জন্য একটা ফ্যাসিস্টদের সৃষ্টি হয়েছে দেশে, সেই ফ্যাসিস্টদেরকে কোলে বসিয়ে তাদেরকে সহযোগ দিয়ে সেই ফ্যাসিজমকে পুষ্টি দিয়ে তাদেরকে কাজ করতে দিয়েছে, ফ্যাসিজম কাজ করতে দিয়েছে, এবং তাদের থেকে স্বার্থ হাসিল করে সেই প্রশাসনের লোকজনও প্রতিষ্ঠিত আছে। তারপরে যারা এই বাংলাদেশের সরকারকে বিভিন্ন সময়ে জনগণের অনুকূলে কাজ করেছে, আমাদের প্রাণপ্রিয় সামরিক বাহিনী, সেই সামরিক বাহিনী নানা প্রশ্ন মানে এখন জর্জরিত। সামরিক বাহিনীর এখনো পর্যন্ত আমরা যতদূর সম্ভব জানি যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে মাঠে বিরাজমান। তো এই অবস্থায় কেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন হবে? এই সামরিক বাহিনীদেরকে নিয়ে যৌথ বাহিনী হয়েছিল, যারা অপারেশন ডেভিল হান্ট নামে একটা অপারেশন চালিয়েছে। কই ডেভিলটা যদি হান্ট হয়ে যেত, তারপর দেশে এই জাতীয় কার্যক্রম কারা চালায়? সরকার সেই প্রতিটি সরকারের পতনের পরপরেই পুলিশ
পালিয়ে গেছে, তারপরে থানা মানে কি বলবো আর কি অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে, সেই থানা থেকে অনেক অস্ত্র লুট হয়েছে, এখন পর্যন্ত এই অন্তরিম সরকার সেই অস্ত্র উদ্ধার করতে পারে নাই। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আপনাকে দেশের মানুষ বুক ভরা আশা নিয়ে ক্ষমতায় বসিয়েছিল, তত্ত্বাবধায়ক সরকার হিসেবে না, অন্তরিম সরকার। তত্ত্বাবধায়ক সরকার আবারও বলছি সাংবিধানিক বাধ্যবাধকতা থাকে, তারা অনেক কিছু করতে পারে না। আপনাকে দেশের সমগ্র কাঠামোকে ভেঙে চুরে নূতন অবকাঠামো দিয়ে নির্মাণ করার দায়িত্ব দেওয়া হয়েছিল, ক্ষমতা দেওয়া হয়েছিল। দেশের আমলাতন্ত্রকে ভেঙে চুরে চুরমার করে দিয়ে নূতন অবকাঠামো দিয়ে দেশের প্রশাসন ব্যবস্থা ঢেলে সাজাবেন, সেই ব্যবস্থা, সেই অধিকার, সুযোগ, ক্ষমতা দেওয়া হয়েছিল। দেশের এই বাস্তবতা সংবিধানকে, এই সংবিধান যত যেখানে যেখানে অজনগণ বান্ধবহীন সেখানে পরিবর্তন করে, দরকার আমূল পরিবর্তন না, শুধু পরিবর্তন করে নূতন সংবিধান প্রণয়ন করে নূতন আঙ্গিকে দেশের অধিকাংশ মানুষের চিন্তা ভাবনা বিষয় অনুকূল করে সংবিধান প্রণয়নের ক্ষমতা আপনাকে দেওয়া হয়েছিল। তথা জুলাই সনদের বাস্তবায়ন, এই বাস্তবায়ন করেই যদি আপনি এই 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 সামনে পথ আগাতেন, তাহলেই মনে হয় আপনার এই কাজগুলো করা সহজ হতো। কিন্তু আমরা আপনার যে জগৎ খিচুড়ির কাজ দেখছি, এটা আমরা অত্যন্ত অত্যন্ত ভীত সন্ত্রস্ত অবস্থায় আজকে অসহায় বদনে মৌলের মুখে জাতির দিকে তাকিয়ে আছি। আমরা বোধহয় একটা নিরুদ্দেশ যাত্রায় ধাবমান হচ্ছি। আপনার ঘোষিত এদেশের নজির সৃষ্টিকে নির্বাচন হবে, আমাদের আতঙ্ক যে আপনি যেইভাবে পজিটিভ নজির সৃষ্টি করতে যাচ্ছেন, তার কাজটা হয়তো আপনার উল্টা ঘটনা ঘটাবেন। এদেশের নির্বাচনী আমলের যত সমস্যা সৃষ্টি হয়েছে, যত উশৃঙ্খল বিশৃঙ্খল আচরণ হয়েছে বিভিন্ন সময়, তার সাথে বেশি উশৃঙ্খল বিশৃঙ্খল আচরণ আপনার নির্বাচন আমলে হবে। যদি ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি ব্যক্তিগতভাবে অত্যন্ত ভালো মানুষ, দেশীয় এবং আন্তর্জাতিকভাবে জননন্দিত, গৃহীত, কিন্তু আপনার যদি ব্যবস্থাপনায় এই জাতীয় একটা বিতর্কিত নির্বাচন হয় এবং যেই নির্বাচনে দেশের মানুষের আশাকাঙ্ক্ষার পরিবর্তে সেই কোনো বিদেশি পূর্বদের আশাকাঙ্ক্ষার প্রতিষ্ঠিত এখানে হয়, সেই জন্মদিন থেকে আমার দেশটাকে শোষণ করেছে যেই গোষ্ঠী, সেই 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 আমাদের সাম্রাজ্যবাদী কোনো দেশের হোক, সে প্রতিবেশী হোক, বাহির দেশের আশাকাঙ্ক্ষার প্রতিফলন এখানে ঘটে, এবং এই দেশের মানুষের সেই ৫৪ বছরের অবহেলিত মানুষের ভাগ্য যেই তিমিরে সেই তিমিরেই যদি রয়ে যায়, তাহলে আপনার এই ব্যর্থতার কারণে যদি সেই যদি কোনো সরকারের দেশে আসে, তাহলে এদেশের মানুষের আজীবনের জন্য আপনি অভিশাপ কুড়াবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনি সুন্দর সুন্দর কথা এই দেশের মানুষের যেন তৃপ্ত হতে পারে, কিন্তু যেন সেই মানুষজন খুশি হবে, এটা বিশ্বাস করার কোনো সুযোগ নাই। আপনার এই জাতির ইতিহাসে আপনার নামটা কোন খাতায়, কোন 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 পাতায় লেখা হবে, তা হয়তো আপনাকে মূল্যায়ন করতে হবে, আপনাকে চিন্তা করতে হবে। যেন আপনাকে যদি যে আশা নিয়ে বসিয়েছিল, যে ক্ষমতা দিয়ে বসিয়েছিল, সেই 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 আশার কতটুকু আপনি বাস্তবায়ন করতে পারছেন। যদি না পেরে থাকেন, আমার কথা হলো সাহস নিয়ে, হিম্মত নিয়ে, জনগণ আপনার এখন আপনার সাথে আছে। এদেশের কুখ্যাত রাজনীতিবিদরা ব্যর্থ হয়েছে বললেই তো তারা তাদের বাদ দিয়ে এই অন্তরিম সরকার প্রতিষ্ঠিত হতে হয়েছে। আপনার কথায় কথায় সেই কি তথাকথিত রাজনীতিকদের সাথে আলোচনা করেন, দেশের সমস্যা সৃষ্টি হয়, রাজনীতির সাথে আলোচনা শুরু। রাজনীতিকদের আপনি পাত্তা দেবেন কেন? রাজনীতিকরাই এদেশের জনগণ, এটা কেন? রাজনীতিকের বাইরে দেশের বিরাট অংশ জনগণ আছে, তাদের আশা আকাঙ্ক্ষা কি, তাদের পাস কি, এগুলো আপনি হাত দেবেন না, বুঝবেন না? আপনি দেখেন এই ঠাকুর রাজনীতিবিদদের নিয়ে আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুনিয়ার সব কিছু জানা যায়। আপনাদের কানে যায় না, আপনাদের চোখে যায় না? রাজনীতিবিদদের, নেতা নেত্রীদের বিরুদ্ধে দেশের মানুষের ট্রল দেখেন না, নেতিবাচক মানসিকতা দেয় না? তাদের এই রাজনীতিকদের দেশের মানুষ বিশ্বাস করে না বলে তো আপনাদের মতো অরাজনৈতিক লোকদেরকে এখানে বসানো হয়েছিল। তারা দেশপ্রেমিক চিন্তায় দেশ গঠন করবেন, সেখানে যেখানে যেখানে সংস্কার দরকার সেখানে ভেঙে, দরকার হলে ভেঙে, জোড়াতালি দিয়ে, দরকার হলে সম্ভব জোড়াতালি দিয়ে, তো এত ক্ষমতা দিয়ে আপনাকে বসানো হচ্ছে। তারপরে যদি আপনার সেই আমার দেশ, আমার রাষ্ট্র, আমার দেশের জনগণ, আমাদের দেশের জনগণ যেই তিমিরে আছে সেই তিমিরে থেকে যায়, তাহলে এই মানুষগুলোর নিঃশ্বাস আপনার আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছবে, এবং এর জন্য আপনার যা পরিণতি ভোগ করে সেটা আপনার করতে হবে। পরিণতি বলছি আল্লাহর পক্ষ দিয়া। এই মানুষেরকে সেই বিপদের মধ্যে ফেলে দিয়ে, সেই দীর্ঘশ্বাসের মধ্যে ফেলে দিয়ে আপনার এই সরকার এখনো সেই ব্যর্থতার ভিতরে ডুবে থাকবেন, নাকি এই দেশের মানুষ আপনাকে যে ক্ষমতা দিয়েছে বুক ফুলে আশা আকাঙ্ক্ষা নিয়ে, সেই ক্ষমতাকে শক্তি এবং হিম্মত, আজকের ওসমান হাদি আমাদেরকে যে সাহস দেখিয়ে গিয়েছে, যে হিম্মত দেখিয়ে দিয়ে গেছে ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, জাতির পক্ষে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, সেই রকমের হিম্মত দেখিয়ে আপনি এখনো বলিষ্ঠভাবে এই দেশের প্রশাসন, এই দেশের সকল কিছু ধারণ করে
জনগণের অনুকূল করে পরিবেশ সৃষ্টি করেই আপনি যাবেন কিনা তার বিচারের ভার আপনাকে দিলাম। আবারও কথা, যদি এই দেশের মানুষকে যদি আপনি একটা বিপদের মধ্যে ফেলে দিয়ে সেই বিদেশি সেই শোষক দেশটির থাবায় ফেলে দিয়ে আপনি যদি নিজে পার পেয়ে চলে যান, তাহলে এই জাতির ইতিহাসে আপনার নাম একটা কলঙ্কিত পাতায় এবং খাতায় লেখা হবে। এই জাতির ইতিহাস আপনাকে কোশ্চিনকালেও ছাড়বে না। এই জাতির ইতিহাস আপনাকে দায়বদ্ধ করবে করবে করবেই করবে। আমাদের কথা, জনগণের পক্ষে আপনি দায়িত্ব নিয়েছিলেন, সেই জনগণের পক্ষে জনগণ বান্ধব করে এদেশের দায়িত্ব জনগণের অনুকূল কোনো সরকার হাতে প্রতিষ্ঠিত করে যাবেন, এই দেশের রাষ্ট্রের অনুকূল কোনো সরকারের কাছে প্রতিষ্ঠিত করে যাবেন। এটাই আমাদের প্রত্যাশা এবং এটাই আমাদের দাবি। এবং সেই জাতীয় কার্যক্রম পরিচালনার জন্য যেভাবে পরিবেশ সৃষ্টি করা দরকার, সেখানে আমলাতন্ত্রের পরিবর্তন হোক, বিচার প্রক্রিয়ার সম্পন্ন করে হোক, রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন করে হোক, সংস্কার করে যেভাবে আপনি পারেন সেইভাবে জনগণের অনুকূল করে আপনি আমাদের রাষ্ট্র আমাদের জনগণের কাছে দিয়ে যাবেন। জনগণের ঈদের আনন্দের মতো জনগণ ভোট দিয়ে তাদেরকে নির্বাচন করবে, সেই জাতীয় জনপ্রতিনিধিদের হাতে আপনি ক্ষমতা দিয়ে যাবেন, এই দিয়ে জনগণ প্রত্যাশা করে। অন্যথায় এই জাতির ইতিহাস আপনাকে কোশ্চিনকালেও ক্ষমা করবে না। এই জাতির ইতিহাসে আপনার নাম হয়তো কোনো কালো পাতায় কালো অধ্যায় লেখা থাকবে। সেই ঝুঁকি কি আপনি নেবেন? না এদেশের মানুষ আপনাকে চিরদিনের জন্য আজকের ওসমান হাদিকে যেমন লালন করে ধারণ করে, আজকের ঘরে ঘরে ওসমান হাদি হতে চায়, ওসমান হাদির জন্ম দিতে চায়, সেই রকমের চির জাগরুক হয়ে থাকবেন এই দেশের মানুষের অন্তরে অন্তরে, কাল থেকে কালান্তরে, যুগ থেকে যুগান্তরে, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। এই বিচারের ভার আপনাকে দিয়ে গেলাম। ডক্টর মাননীয় প্রধান উপদেষ্টা জনাব আমাদের ইউনূস স্যারের কাছে অনেক কথা বলেছি আজকের। আমাদের মনে অনেক কষ্ট, অনেক ক্ষোভ, হৃদয় রক্তক্ষরণ ঘটছে, কারণ দেশের এই জাতীয় সূর্য সন্তানদেরকে আমরা আর হারাতে চাই না। কোশ্চিনকালেও দেশের একটা সাধারণ মানুষও তথাকথিত আপনাদের এই গণতান্ত্রিক উত্তরণ দেখানোর জন্য মানুষের জীবনহানি ঘটুক, এটা আমরা চাই না। কাজেই দেশে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করুন, জনগণ বান্ধব নির্বাচন উপহার দিতে সক্ষম পরিবেশ সৃষ্টি করুন, তারপর আমাদের দেশ জনগণের প্রতিনিধির কাছে ছেড়ে দিয়ে আপনারা যান। এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। আমরা সকল মহলের সকলের জন্য আল্লাহ সুবিধা উদয় করে দিও। সাধারণ মানুষ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারে যারা আছেন, সরকারের ঘরের ভিতরে যারা বিভীষণ হিসাবে সরকারকে ব্যর্থ করতে চাচ্ছেন, এবং এখনো যারা বিদেশের চর যেসব কুক্ষিগত বিভীষণরা সরকারের ভিতরে আছেন, তাদেরও আল্লাহ সুবিধা উদয় করে দিক এবং আমাদের দেশটাকে আমাদের মতো করে বিনির্মাণ করার মানসিকতা তাদের ভিতরে সৃষ্টি করে দেব। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।